একটা উন্মুক্ত প্রশ্ন আপনাদের কাছে আছে, যিনি চাইবেন আমি তার কাছেই আসলে মাইক্রোফোনটি দিতে চাই। সেটি হচ্ছে যে এই যে একটা সময় ধরে আমি কিছু সংকটের কথা আপনাদেরকে বলতে চাই, যে সংকটগুলো হচ্ছে আমাদের সবার, আমাদের শিক্ষার্থীদের সংকট মানে হচ্ছে আমাদের সবার সংকট। সেটি হচ্ছে যে আবাসনের সংকটের কথা আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে যারা হলে থেকে এখানে পড়াশোনাটা চালিয়ে নেন তাদের খাবারের সংকটটা কি, বিশেষ করে খাবারের মান নিয়ে তো অনেক প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন আছে এবং আপনি শিক্ষার্থী হিসেবে সেটি আসলে সেই সমস্যার সম্মুখীন পড়েছেন যে একাডেমিক কার্যক্রমে নানান ধরনের বিড়ম্বনার কথা আপনারা জানেন। এবং একটি বড় কথা হচ্ছে যে এই যে আমি বলছিলাম অমর্ত্য রয়কে যে আমাদের দেশের অধিকাংশ পরিবারটা হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সেখান থেকে একটি শিক্ষার্থী যখন আসেন বাংলাদেশের দূর দূরান্ত থাকে তাকে কিন্তু একটি অর্থনৈতিক চালিকা শক্তিও আসলে কথা চিন্তা করতে হয়, সেটি আসলে নিশ্চিত করা যায় কিনা বা তার যে চলমান অবস্থাটা সেটি আসলে স্বাভাবিক কিভাবে রাখা যায় সেটি নিয়েও আপনাদের নানান ধরনের পরিকল্পনা থাকতে পারে। এবং সেই পরিকল্পনার ক্ষেত্রে আমি যে সংকটের কথা বলছিলাম যে একটা সময় ধরে দীর্ঘ যে রাজনৈতিক দলের একক আধিপত্য ছিল, গেস্ট রুম গণরুম কালচার এবং আপনাদের এইখানে র্যাগিংয়ের যে কালচার, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কারণে বিখ্যাত বলা হয় বিভিন্ন কারণে, সেই র্যাগিংয়ের কালচারও একটা দীর্ঘ সময় ছিল। এবং সেখানে যে রাজনৈতিক বাস্তবতার মাধ্যমে আপনারা কেউ একজন বলেছেন যেটি সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত, কিন্তু আমরা অনেক নেতার এমন দুষ্কৃতি দেখেছি, অনেক কর্মকাণ্ড, ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেখেছি যেটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আলাদা করে আবার মনে করিয়ে দিতে হয়। ফলে আমরা সেই সংকটগুলো চাই না, কিন্তু আপনাদের পরিকল্পনাগুলো শুনতে চাই। কেন আপনাদেরকে ভোট দিবে, কে বলতে চান? আমি তার কাছে এই মাইক্রোফোনটি দিতে চাই। কেন আপনাকে ভোট দিবে? প্রথমে আপনি, তারপরে হচ্ছে আপনার কাছে আসছি, তারপরে আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে প্রথমত আমাদের এখানে যে 50% নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা দেখেছি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার সত্ত্বেও ফলে যে ধরনের ফেসিলিটিস আমাদেরকে থাকা দরকার ছিল আমরা কিন্তু সেই সুবিধাগুলো সর্বোচ্চ পাচ্ছি না। আমাদের নামে মাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় থাকার জন্য যে আমাদের ডাইনিং বা আমাদের ক্যান্টিনে যে খাবারের মান সেটা কিন্তু খুবই বাজে। আমরা বিভিন্ন সময় ডাইনিংয়ের যে বরাদ্দ বৃদ্ধি সেটার জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন সেটাকে বিভিন্ন রকমের যে অপব্যাখ্যা দিয়ে সেই কিন্তু কিন্তু আমাদের সেই দাবিতে আমরা অটল আছি। আমরা দেখেছি ক্যান্টিনগুলোতে খাবারের মান খুবই নাজুক অবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই এটা নাজুক অবস্থা থাকে। তো এই যে মেয়েদের জন্য আরেকটা বিষয় বলেছেন যে আমাদের ফিনান্সিয়াল একটা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী যে সহজে চাইলে কিন্তু ঢাকার যে কোনো জায়গা থেকে টিউশন করতে পারে, কিন্তু এখানে সুযোগটি নেই। যেহেতু মোটামুটি একটি এখানে শিল্পাঞ্চল, এখানে আবাসিক এলাকা খুবই কম, এখানে কিন্তু একজন নারী শিক্ষার্থী চাইলে কিন্তু সহজে কিন্তু কি তার যে অর্থনৈতিক আয়ের উৎস সেটা কিন্তু করতে পারছে না। আমরা দেখছি এটাও কিন্তু আমাদের একটা সংকটের জায়গা। তো এই বিষয়গুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি এবং তাহলে আশা করি যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য অনেকটাই উপকৃত হবে। জি, আমি একটু ফিরতে চাই আপনার কাছে। আরিফুল্লাহ, আপনার পরিকল্পনাটা, কেন আপনাকে ভোট দিবে? জি, আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কাজকর্ম করতে পারিনি। যখনই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি, তারপর থেকেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব অসংখ্য প্রোগ্রাম হাতে নিয়েছি। আমি কি এখানে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করব? আমি এখানে দেখছি যে সমন্বিত শিক্ষার্থী জোট হিসাবে আপনি পরিচয় দিচ্ছিলেন, আমি সেটি পরিচয়ই থাকতে চাচ্ছিলাম, কিন্তু আপনি যখন বলছিলেন যে আপনারা কার্যক্রম করতে পারছিলেন না, পরে আমি সেটি আসলে বলি যে আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবেই সেই কার্যক্রম করতে পারেননি, সেটির কথাই তো নিশ্চয়ই বলছিলেন। কেন করতে পারেননি? আসলে এটা আসলে আমাদের উপর আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের উপর একটা মিথ্যা ট্যাগ দিয়ে আসলে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের অসংখ্য ভাইদেরকে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সেই 1994 সালের ঘটনা। আমাদের একজন ভাইকে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে, পরবর্তীতে উনি যখন ভাইবা পরীক্ষা দিতে আসেন তখন ওনাকে শিবির সন্দেহ করে মেরে ফেলা হয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে আমাদের আমরা ছিলাম, আমরা ক্যাম্পাসে আমাদের নিজেদের পরিচয়ে থাকতেই পারিনি। তো 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিজস্ব পরিচয়ে আমরা কার্যক্রম চালাতে পারছি। আপনাকে কেন ভোট দিবে? জি, সে প্রসঙ্গেই আসি। তো আমরা যখন প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি তারপর থেকে আমরা শিক্ষার্থী বান্ধব অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা স্টুডেন্টদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। তারপর জুলাই যোদ্ধা আহতদের নিয়ে আমরা ইফতার মাহফিল করেছি, ক্যাম্পাসের স্টুডেন্টদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছি। তারপর জুলাই যোদ্ধা আহত যারা ছিলেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। তারপর আমরা হলে বিভিন্ন পাম্পার দিয়েছি। তারপরে আমরা এই ধরনের আরও অসংখ্য কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তো যে পরিমাণ কার্যক্রম অন্য কোনো সংগঠন নিতে পারেনি। তো আমরা আশা করতেছি আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে আমরা সেই অভিজ্ঞতার আলোকে কাজ করে। আপনারা তো কাজ করতে পারেন নাই, তাহলে অভিজ্ঞতাটা কিভাবে হলো? গত 1 বছরের যে কার্যক্রমের কথা বলছি
তো আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বিত করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক বেশি বিশ্ববিদ্যালয়কে আরো উন্নত করার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারবেন। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে শুনতে চাই কেন আপনাকে ভোট দিবে? আপনি নিশ্চয়ই জানেন যে আমি আসলে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। জি। তো সেই জায়গা থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকটটা খুব কাছ থেকে দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপর যে অন্যায় অবিচারগুলো হয় সেগুলো খুব কাছ থেকে দেখেছি। আমি মনে করি যে জাকসুই একমাত্র এই স্বতন্ত্র প্ল্যাটফর্ম যে এই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আমরা মনে করি যে জাকসুর মাধ্যমে আমরা এই সংকটগুলো কাটাতে পারবো। আর প্রথমত হচ্ছে আমাদের কেন ভোট দিবে, আমরা চাই যে দীর্ঘ 33 বছরের যে অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা চাই যে আমরা নির্বাচিত হলে ডাকসু নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমরা এই নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এর পাশাপাশি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এখনও মানে এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো অনেকগুলো সেক্টর অটোমেশন চালু হয়নি। আমরা অটোমেশন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি, একদম ইতিমধ্যে শিক্ষার্থীরা তার ফলাফল পাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে একাডেমিক সংস্কার এবং যে বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং সেটা পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সাহসটা আছে তো উদ্যোগ নিচ্ছে এবং আমাদের সেই সাহস আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ দেখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করার ব্যাপারে। সেই জায়গায় আমরা কাজ করতে চাই। আমরা যদি সুযোগ পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটা নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে। জি, ধন্যবাদ আরিফুজ্জামান উজ্জ্বল। আমি একটু শুনতে চাই শেখ সাদি হাসান, আপনার কাছ থেকে আমি একজন অসাধারণ শিক্ষার্থী হয়ে কেন একজন সাধারণ ভিপি প্রার্থীকে ভোট দিব, এই লাইনটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, আপনারা দেখবেন যে অসাধারণ শিক্ষার্থী হয়ে একজন ভিপি প্রার্থীকে কেন আমরা ভোট, জি, এটা আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে, লোকালয়ে অথবা গ্রামে শহরে একটা মবের কালচার তৈরি হয়েছে। যেটা আমরা প্রথম ইয়েস টু পলিটিক্স ওখানেই বলেছি যে এই মবের কালচারের ফলেই আমরা দেখা যাচ্ছে যে আমরা যারা রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তাদেরকে রাজনৈতিক নেতা অথবা কর্মী হিসাবে চিহ্নিত করে বাকিরা সবাই আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছি। আমাদের সবখানে এই একই অবস্থা। তাহলে যারা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে পরিচয় দিচ্ছি, আমরা পরে আবার লক্ষ্য করেছি যে এই সাধারণ শিক্ষার্থীর ভিতরে থেকেই আবার অসাধারণ শিক্ষার্থী বের হচ্ছে। এই যে অসাধারণ শিক্ষার্থী বের হচ্ছে এবং তাদের পরিচয় প্রকাশিত হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করে। কিন্তু আমরা মনে করি মানুষ মাত্রই পলিটিক্যাল, মানুষ মাত্রই রাজনৈতিক। সবাই যেহেতু রাজনৈতিক মানুষ, তারা রাজনৈতিক সচেতন এবং তাদের শিক্ষার্থীরা তাদের নিজেদের কণ্ঠস্বরকে, নিজেদের কাজকে, নিজেদের প্রতিনিধির মাধ্যমে এই কাজকে পরিচালনা করার জন্য তারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চায় এবং করেছে এবং ভবিষ্যতে করবে তাদেরকে ভোট। তখন তারা যদি দেখি যে জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শিক্ষার্থীদের জন্য কি করেছি বা কি করতে চাই, তাহলে আমরা দেখি গত 15 বছর সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার যে সংগঠন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। জেল, জুলুম, গুম, হামলা, মামলা এমন কোনো কিছু নেই যেটা জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে করা হয়নি। এই 1 বছরে আমরা ক্যাম্পাসে যে উল্লেখযোগ্য কাজ করেছি সেই কাজগুলো কারণেই আপনাদেরকে ভোট দিবে যে আমরা বা এই বড় সংগঠন তারা কাজ করতে পারে, তারা কাজ করার জন্য আগ্রহী এবং কাজ করবে, আমাদেরকে ভোট দেবে। আমরা এই আমাদের কাজের ভিতরে একটা উল্লেখযোগ্য কাজের শুধু আমি নমুনা বলতে চাই। আমাদের ক্যাম্পাসে 12,000-এর মতো শিক্ষার্থী, আমরা সেখানে গত 2 মাস আগে আমরা একটা ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছি। ভ্যাকসিনেশন কার্যক্রম স্বাস্থ্য ডোজ এখনো চলছে আমাদের ক্যাম্পাসে। অলমোস্ট 50% বা 5,000-এর উপরে শিক্ষার্থী এই ভ্যাকসিন প্রোগ্রামের আওতাভুক্ত। খুবই দারুণ একটি আইডিয়া এবং দারুণ কাজ। আমরা ভাই আপনি বলেছেন যে আবাসন ব্যবস্থার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য এবং তার চিকিৎসা। এই চিকিৎসার ব্যাপারে যখন আমরা এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছি, এটা আমরা পরবর্তীতেও চালু রাখবো। এই জন্য আপনি আমার আরেকটা সম্পূরক প্রশ্নের উত্তর দেন, সেটি হচ্ছে যে 2 দিন পরে আপনি যে ওই যে শিক্ষার্থী পড়াশোনা করবেন তাকে হল থেকে বের করে নিয়ে আসবেন না রাজনৈতিক চাপ দিয়ে এবং শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবার জন্য, সেটি আপনি করবেন কি করবেন না? এটা অবশ্যই করব না, কারণ অবশ্যই আমি যদি নাও থাকি আমার সংগঠন কখনোই করবে না। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। আপনারা দেখবেন 5 তারিখের পরে আমরা প্রতিটা হলে কখনোই জাতীয়তাবাদী ছাত্র দল একটা সিঙ্গেল পার্সনকে আমরা বলিনি যে আমাদের মিটিং এ অথবা প্রোগ্রামে আসো। তারপরে সেটা অব্যাহত রাখবেন। আমাকে ছোট আরেকটা প্রশ্ন উত্তর দেন। আমরা দেখেছি যে অনেক বিশ্ববিদ্যালয়ে
ভিপি হওয়ার পর যারা আগে ক্যাম্পাসে হেঁটে বেড়াতো তাদের কেমন করে যেন একটা গাড়ি হয়ে যায়, কেমন করে যেন একটা বাড়ি হয়ে যায়। আমি জানি না এই কেমন করে হওয়াটার ক্ষেত্রে আপনাদের আসলে কোনো ধরনের জাদু আছে কিনা এবং আপনারা হবে কিনা। এরকম কোনো ঘটনা আমাদের এখানেও হয়নি, অন্য কোথাও হয়েছে কিনা এই ডাটা যদি আপনি আমাকে দেখান তাহলে আমরা বলতে পারবো। আমাদের এখানে আমরা আগেও সাইকেল চালাতাম, একটা ভাঙ্গা বাইক চালাতাম, আমরা এখনো সাইকেল চালাই, একটা ভাঙা বাইক চালাতে। ধন্যবাদ মোহাম্মদ শেখ সাদি হাসান। আপনার কাছ থেকে একটু শুনতে চাই অমর্ত্য রায়, যেটি হচ্ছে যে এই যে কেমন করে যে অনেক কিছু হয়ে যায় এবং কেমন করে অনেক কিছু হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। আপনারা যখন নির্বাচিত প্রতিনিধি হন অনেক প্রত্যাশা থাকে এবং আপনি ভিপি হয়ে গেলে আপনার প্রতি অনেক প্রত্যাশা থাকবে এবং তখন প্রত্যাশা পূরণে আপনি হিমশিম খান মানসিকভাবে এবং লোভের কারণে। আপনার ক্ষেত্রে মানসিক লোভ কিংবা অন্য পথে চলা কিংবা আপনার যে পাওয়ার ব্যাপারটা থাকে, আমি তো ভিপি, এই পাওয়ারটা কি আপনি ঠিকঠাক রাখতে পারবেন? আচ্ছা, এখানে হচ্ছে যে প্রথমত মানে ভিপি পদে যে পাওয়ারের কথা আপনি বলছেন, এখানে আমার কাছে মনে হয় যে আমরা আসলে গত 7 বছর 6 বছর ধরে আমরা আসলে ক্যাম্পাসে যেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গেছি তখন আসলে আমাদের মাথায় ছিল যে শিক্ষার্থীর অধিকার আমরা নিশ্চিত করবো। এখানে হাতি করে আমার যদি প্রশ্ন থাকে যে না আমি আসলে ভিপি হয়ে আমি এই করে ফেলবো, জাহাঙ্গীরনগরকে সকল সমস্যার সমাধান করে ফেলবো, তখন আসলে প্রেশারটা থাকে। আচ্ছা, আমরা তো আসলে এটা বলেই যাচ্ছি যে আমরা আসলে যেই কাজগুলো স্বল্প সময়ে সম্ভব, 1 বছর যেহেতু সময়, যে কাজগুলো সম্ভব, যেমন শিক্ষার্থীদের বৃত্তির টাকা বাড়ানো কিংবা ধরেন যে গবেষণা ফেলোশিপের যে জায়গা, আমি আসছি ওই বিষয়টাতে, কাজের যে ব্যাপার, সেইগুলো হচ্ছে যে যেগুলো আসলে 1 বছরের মধ্যে করা যাবে, কিংবা সিন্ডিকেটে যে শিক্ষার্থী প্রতিনিধি নেই সেই শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করা, এই কাজগুলো ধরেন আমরা খুব দ্রুত করতে পারবো। কিন্তু যে কাজগুলো ধরেন আমরা 1 বছরের মধ্যে করতে পারবো না, সেগুলোর আমরা একটা বেসমেন্ট তৈরি করে দিয়ে দিতে চাই। ওই কারণে দিয়ে দিতে চাই, এই কারণেই যে তাতে ওই প্রত্যাশার জায়গাটার সাথে যে আকাশচুম্বী যেই বলা, সেই বলা এবং দুইটার ভারসাম্য থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার ভারসাম্য। আমাকে ভোট দিবে বা আমাদের ভোট দিবে এই জায়গা থেকেই যে আমরা বিগত সময়ে আমরা সকল এখানকার শিক্ষার্থীদের জন্য সকল আন্দোলনে ছিলাম, সকল অধিকার আদায় আন্দোলনে ছিলাম। আমাদের যে প্রস্তাবনা, আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এগিয়ে নিতে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার জন্য আমাদের কাছে ভোট দিবে। আচ্ছা, আমি একটু ফিরতে চাই মাহফুজুল ইসলাম মেঘ আপনার কাছে। কেন আপনাকে ভোট দিবে শিক্ষার্থীরা? কেন আমাকে ভোট দেবে এইটার পেছনে আসলে যদি আমাদের মনে হয় যে ভোট আমাকে কেন দেবে, যে কাউকে দেওয়ার আগে একজন শিক্ষার্থীর যে বিষয়টা দেখা উচিত, যাকে ভোট দিচ্ছে তার আসলে ইতিহাসটা কি, সে তার শিক্ষা জীবনে ক্যাম্পাসের জন্য কি কি করেছে, সেগুলো যদি দেখতে যায়। আমি ভুল পেটাবো না, শিক্ষার্থীরা জানে আমার কি কি আছে। আমি বিভিন্ন আন্দোলনে ছিলাম, আমি কখনোই কোনো পদের লোভে পড়িনি। বাংলাদেশের আফটার জুলাই 24-এর আন্দোলন আমি বাংলাদেশের সর্বপ্রথম পদত্যাগকারী সমন্বয়ক ছিলাম। শব্দটাই অনেক মুখরোচক ছিল। তো এবং এখনো আমি সাধারণ মানুষের কাতারেই আছি আসলে। তো আই থিঙ্ক এটাই কারণ হতে পারে। আর আমার কাছে মনে হয় যে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ক্যাম্পাসে আসলে যেটির সবচেয়ে বড় অভাব মনে করি সেটা হচ্ছে ন্যায্যতার অভাব। একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর সে জানে না সে 4 থেকে 5 বছর পর কি করবে। সেটার মধ্যে তার তখন সে এসে স্ট্রাগল করে, তার আবাসনের স্ট্রাগল, সে তার ক্যালোরি পায় না। খাবার আমরা দেখি খাবার আছে সেটা আসলে ক্যালোরি বেসড। আমি যেই টাকা খরচ করছি ওই টাকাতে আমি আমার ক্যালোরি বেসড খাবার পেতে পারি, ওই মানটা নেই, ওই প্রণয়নটা নেই। তো আমার কাজ হবে এটাই যে শিক্ষার্থীদের অধিকার, সাম্যতা এগুলো নিশ্চিত করে, সমন্বয় করা নাকি সাম্যতা, আচ্ছা সাম্যতা নিশ্চিত করে তার ন্যায্যতাটা যাতে প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করবেন।